আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কে ভালো আছেন তো সবাই না? তো আজকে আমরা এই অংশে লেকচার 2 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, গত ক্লাসে আমরা লেকচার 1 নিয়ে আলোচনা করেছিলাম। লেকচার 2, এই লেকচারের নাম হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস এবং মোঘল আমল। প্রাচীন ইতিহাস, মোঘল আমল প্লাস ইংরেজ আমলটা একটু দেখবো। হ্যাঁ, ইংরেজ শাসন। যে টপিকগুলো নিয়ে আলোচনা করব টপিকগুলো একটু লিখে রাখি। প্রথমে আলোচনা করব স্বাধীন সুলতানি আমল নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন সুলতানি আমল নিয়ে আলোচনা করব। এরপরে আমরা মুঘল আমল নিয়ে আলোচনা করব। তারপরে আমরা সুবেদারি শাসন নিয়ে আলোচনা করব। নবাবী শাসন নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব ইংরেজ শাসন নিয়ে। সবশেষে আমরা সিপাহী বিদ্রোহ নিয়ে একটু আলোচনা করব। সিপাহী বিদ্রোহ নিয়ে। আজকের ক্লাসের 5 স্টার টপিক হচ্ছে এই যে এটা, ইংরেজ শাসন। 4 স্টার টপিক এইটা। মোগল আমল হচ্ছে 3 স্টার টপিক। এই তো টপিক গুলো লিখে নেন, লেখা শেষ হলে আমাকে জানায়েন। শেষ হয়েছে স্যার। শেষ না? আচ্ছা। তো আমরা প্রথম টপিকটা নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে স্বাধীন স্যার সুলতানি আমল। স্যার একটু প্রশ্ন ছিল একটা স্যার। অবশ্যই করেন। ওই যে যেই পরিবাজক গুলো আমাদের উপমহাদেশে আসে তাদেরকে ওই যে সালটা কি পড়তে হবে স্যার, কত সালে, যেমন সালটা না, ফেব্রুয়ারি। সবার সাল পড়তে হবে না, পড়তে হবে যে প্রথমে আসছে মেগাস্থিনিস খ্রিস্টপূর্ব 302 অব্দে, ওইটা পড়তে হবে। আরেকটা হচ্ছে ইবনে বতুতা, মরক্কোর পরিব্রাজক, তিনি বাংলায় এসেছিলেন 1346 সালে। এই দুইটা তেরোশো। সাল মোটামুটি জানলেই হবে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো টপিকের নাম হচ্ছে স্বাধীন সুলতানি আমল। স্বাধীন সুলতানি আমল। প্রথমেই যার নামটা চলে আসবে তিনি হচ্ছেন ফখরুদ্দীন মোবারক শাহ। ফখরুদ্দীন মোবারক শাহ স্বাধীন সুলতানি আমলের সূচনাকারী, সূচনা করেন 1338 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে, স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন কে? ফখরুদ্দীন মোবারক শাহ। কত সালে স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়? 1338 সালে। কোন জায়গার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে? সোনারগাঁও। সোনারগাঁও নামক স্থানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে, এই যে সোনারগাঁও, এর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে মূলত এই স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়। 3টা প্রশ্ন কিন্তু এখানে। স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন কে? স্বাধীন সুলতানি আমল সূচনা হয় কবে?
কোন এলাকার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়? সোনারগাঁও। এই তিনটা প্রশ্ন আসে পরীক্ষায়। হ্যাঁ, 2 নম্বরে চলে আসবেন শামস উদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি বাংলার নাম রাখেন মূলক ই বাঙ্গালা এবং শামসুদ্দিন ইলিয়াস শাহর উপাধি উপাধিটা হলো শাহ ই বাঙ্গালা। তিনি 1352 সালে এই কাজটা করেছিলেন। ওকে, এখান থেকে পরীক্ষায় 2টা প্রশ্ন আসে। একটা হচ্ছে বাংলার নাম মূলকি বাঙ্গালা কে রাখেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কত সালে রাখেন? 1352 সালে রাখেন। বাংলার কোন সুলতান বা বাংলার কোন শাসক শাহ ই বাঙ্গালাহ নামে পরিচিত? উত্তরটা হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ। 3 নম্বরে লিখব গিয়াসুদ্দিন আজম শাহ। গিয়াসুদ্দিন আজম শাহ। এই গিয়াসুদ্দিন আজম শাহ তিনি হচ্ছেন বাংলার প্রথম কূটনৈতিক শাসক। কূটনৈতিক শাসক বা সুলতান। তিনি পারস্যের কবি হাফিজের সাথে পত্রলাভ করতেন এবং তিনি আমাদের জান্নাতাবাদ নামক একটা মুদ্রার প্রচলন করেন। জান্নাতাবাদ নামক এই তথ্যগুলো লিখে নেন, লিখা শেষ হলে জানান। হয়েছে স্যার। আচ্ছা, আমি পরের অংশে চলে যাই, সবগুলো একসাথে পরে আলোচনা করবো না। 4 নম্বর আলোচনা করব আলাউদ্দিন হোসেন শাহকে নিয়ে। আলাউদ্দিন হোসেন শাহ তিনি স্বাধীন সুলতানি আমলের শ্রেষ্ঠ সুলতান। তার রাজত্বকালটা একটু জেনে রাখা দরকার। 1493 থেকে 1519। তিনি বাংলার আকবর নামেও পরিচিত। বাংলার আকবর নামে পরিচিত। তিনি চাঁপাই নবাবগঞ্জ জেলায় বিখ্যাত ছোট সোনা মসজিদ নির্মাণ করেছেন।
তিনি বাংলার শাসকদের মধ্যে অসাম্প্রদায়িক ও সাহিত্যের পৃষ্ঠপোষকও ছিলেন। শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন তার আমলে। শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম প্রচার করেন তার আমলে। তাছাড়াও রামায়ণ, মহাভারত, পুরাণ অনূদিত হয় তার আমলে। তথ্যগুলো লিখে রাখেন, হ্যাঁ। লিখার পরে আমরা পরের অংশে যাব। কিছু বাকি আছে, ওগুলি শেষ করে আমরা ওভারঅল একটা আলোচনা করব। হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি এর পরের অংশে, হ্যাঁ? সবগুলি একসাথে আলোচনা করব না। 5 নম্বরে যার নাম লিখবেন তিনি হচ্ছেন নুসরত শাহ। নুসরত শাহ। নুসরত শাহ গৌড়ে অর্থাৎ মুর্শিদাবাদে বড় সোনা মসজিদ নির্মাণ করেন। 6 নম্বর দিয়ে লিখব সিকান্দার শাহ। সিকান্দার শাহ পান্ডুয়ায়, পান্ডুয়াতে, পান্ডুয়াতে মানে মালদহে। পান্ডুয়া জায়গাটা হচ্ছে মালদহে। আদিনা, বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেন। 7 নম্বর গিয়াসুদ্দিন আজম শাহ, সরি, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। আজম শাহ তো লিখছি। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ হচ্ছেন শেষ সুলতান বা বাংলার শেষ শাসক। তিনি 1538 সালে, 1538 সালে শের শাহ এর নিকট পরাজিত হন এবং এর মাধ্যমেই কিন্তু স্বাধীন সুলতানি আমলের পতন ঘটে। শের শাহ, শের শাহ ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন করেন। শের শাহ পাট্টা ও কবুলিয়ত মানে লিজিং বা বর্গা চাষ প্রথার প্রচলন করেন এবং শের শাহ একটা বিখ্যাত রাস্তা যার নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। আর এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা আমাদের সোনারগাঁও থেকে একদম পাকিস্তানের
পেশোয়ার পর্যন্ত বিস্তৃত। পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত বিস্তৃত দীর্ঘ রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। স্যার পাটরা ও কবুলিয়াত কি লিখছেন স্যার পরে? প্রথা, প্রথা, একটা প্রথা। পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তন করেন। যে সোনারগাঁ থেকে পাকিস্তান পর্যন্ত নাকি? হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে পাকিস্তান, সোনারগাঁ টু পেশোয়ার। পেশোয়ার পাকিস্তানের একটা জায়গা, পেশোয়ার। স্যার গ্র্যান্ড ট্রাঙ্ক কি এশিয়ার সবচেয়ে বৃহৎ চওড়া রাস্তা? হ্যাঁ, এটা দৈর্ঘ্য মানে দীর্ঘ রাস্তা, দীর্ঘ। এটার দৈর্ঘ্য হচ্ছে 4830 কিলোমিটার। 4830 কিলোমিটার বা 3000 মাইল। 3000 মাইল। ওকে স্যার। ওকে, লিখেছেন তো না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এবার আমি একটু আলোচনা করব, ওভারঅল একটা আলোচনা আর কি। ওকে, আমাকে বলেন তো, স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন কে? ফখরুদ্দিন মুবারক। ফখরুদ্দিন মুবারক। কত সালে স্বাধীন সুলতানি আমল সূচনা হয়? 1338 সালে কোন জায়গার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে? সোনারগাঁও স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। সোনারগাঁও। আচ্ছা, বাংলার নাম মূলকি বাঙ্গালা কে রাখেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার কোন শাসক শাহ-ই বাঙ্গালা নামে পরিচিত? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস। এই সব ঘটনা ঘটে কত সালে? 1352 সাল। 1352 সালে। 1352। বাংলার কূটনৈতিক শাসক কে ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম আজম শাহ। শাহ। পারস্যের কবি হাফিজের সাথে পত্রের যোগে আলাপ করতেন কে? গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন আজম শাহ। আজম শাহ। জান্নাতাবাদ নামক মুদ্রার প্রচলন করেন কে? গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন আজম শাহ। আজম গিয়াসউদ্দিন শাহ। আজম শাহ। আচ্ছা, এরপর এরপর আমাকে বলেন তো, বাংলার শ্রেষ্ঠ শাসক বা সুলতান কে ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার আকবর নামে পরিচিত কে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার কোন শাসক অসাম্প্রদায়িক ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার কোন সুলতান সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেন কে? শ্রী চৈতন্য দেব। কার আমলে করেন, কার আমলে? আলাউদ্দিন আলাউদ্দিন হোসেন হোসেন শাহ। শাহ। রামায়ণ অনুদিত হয়, মহাভারত অনুদিত হয়, পুরাণ অনুদিত হয় কার আমলে? আলাউদ্দিন হোসেন শাহ। এই প্রত্যেকটা লাইন থেকে বিসিএস এ প্রশ্ন আসছে, হ্যাঁ, সাবধানে পড়বেন। এরপর, বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত? গৌড়ে। গৌড়ে। মানে মুর্শিদাবাদে। এখন মুর্শিদাবাদ। বর্তমান নামটা কি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। নির্মাণ করেন কে? নুসরাত শাহ। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। পান্ডুয়া। এখন বর্তমানে হচ্ছে মালদহ। বর্তমান জায়গাটার মালদহ। নাম কি? মালদহ। মালদহ, মালদা বলি আমরা, হ্যাঁ। এটার মালদহ। নির্মাণ করেছেন কে? সিকান্দার শাহ। বাংলার শেষ সুলতান কে? গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। স্বাধীন সুলতানি আমলের সমাপ্তি ঘটে কত সালে? 1538 সাল। 1538 সালে। কার কাছে পরাজয়ের মাধ্যমে? শেরশাহ নিকট। শেরশাহ। ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন করেন কে? শেরশাহ। শেরশাহ। পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তন করেন কে? শেরশাহ। পাট্টার কবুলিয়ত হচ্ছে ভূমি বিষয়ক কিছু চুক্তি, মানে বর্গা চাষ বিষয়ক,
মানে একজনের জমি আরেকজন চাষ করে এই সম্পর্কিত চুক্তিটাই হচ্ছে পাট্টা। আর এই চুক্তিতে দুই পক্ষই রাজি থাকলে এটাকে বলে কবুলিয়ত, মানে দুইটাই ভূমি বিষয়ক চুক্তি। আর সবচেয়ে দীর্ঘ রাস্তা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড গ্র্যান্ড নির্মাণ ট্রাঙ্ক করেন কে? শেরশাহ। শেরশাহ। কোত্থেকে কই এটা? সোনারগাঁ থেকে পেশোয়ার। সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত। পেশোয়ার। ওকে, পারবেন তো না? এই টপিক থেকে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ প্রশ্ন স্যার। আসে। ইনশাল্লাহ পারবেন। পরের টপিকে যাব। পরের টপিকের নাম হচ্ছে মোগল আমল। মোগল আমল। মুঘল আমল 1 নাম্বার দিয়ে লিখবেন বাবর। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1526 সালে একটা যুদ্ধের মাধ্যমে, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাবর 1526 সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। বাবর মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কামান ব্যবহার ও প্রথম আত্মজীবনী লিখেন। তার যে আত্মজীবনী, এই আত্মজীবনীর নাম হচ্ছে তুজো-ই বাবর। বাবর। তুজো-ই বাবর। ঠিক আছে। 2 নাম্বার দিয়ে লিখবো হুমায়ুন। হুমায়ুন। হুমায়ুন বাংলার নাম রাখেন জান্নাতাবাদ। হুমায়ুন 1556 সালে দিন পানা গ্রন্থাগারের, মানে লাইব্রেরি, সিঁড়ি থেকে পড়ে মারা যান। হ্যাঁ মৃত্যুবরণ করেন। অকাল মৃত্যুবরণ করেন। এই জন্যই তো আকবর মাত্র 13 বছর বয়সে সিংহাসন পেয়েছিল, তাই না? লিখে রাখেন তথ্যগুলি, শেষ হলে জানাবেন। আমরা আগে সববার সম্পর্কে একটু একটু লিখবো, এরপরে সবাই একসাথে আলোচনা করব, ঠিক আছে? শম্পা বিশ্বাস, নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকে। এই ক্লাসটা কি রিপিট হবে? আসলে রিপিটের চিন্তা ভাবনা করলে তো অনেক দেরি হয়ে যায়। মিনিমাম 3 থেকে 4 মাস পর আবার রিপিট হবে। আমাদের প্রিপারেশন কি থেমে থাকবে বলেন? আর রিপিট না হয়, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে এই ক্লাসটা করে নেবেন, ওই রেকর্ডেড ক্লাস থাকবে তো, ওইটা করে নেবেন। লিখে 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 করবেন, হ্যাঁ, সবচেয়ে বেশি উপকার হবে তাহলে। রেকর্ডেড ক্লাস তো মনে হয় স্যার 48 ঘন্টা থাকে মেবি। 2 ঘন্টা, মানে 2 দিন থাকে, হ্যাঁ ঠিক 2 বলছেন দিন। আপনি। তো ওই 2 দিনের মধ্যে করে নিবেন। দরকার হইলে বারবার দেখবেন, বারবার দেখবেন, অথবা জার্নি করতে গেলে একটু কানে হেডফোন দিয়ে শুনতে শুনতে যাবেন, দেখবেন আপনার পড়া হয়ে গেছে। গানটা না শুই না, রেকর্ডেড ক্লাসের যে অডিওটা সেটা শুনবেন। ওকে। রেকর্ড ক্লাস গ্রুপেই থাকবে, গ্রুপেই থাকবে, ফেসবুক গ্রুপে অথবা জুমে, যেখানেই থাকুক থাকবে 2 দিন। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি। 3 নম্বরে আমরা আকবর নিয়ে একটু কথা বলবো। আকবর। আকবর কিন্তু শ্রেষ্ঠ মুঘল সম্রাট, শ্রেষ্ঠ।
শ্রেষ্ঠ মোগল সম্রাট, সেই জন্য তার রাজত্বকালটা একটু জানা থাকা দরকার। 1556 থেকে 1605। তিনি 13 বছর বয়সে সিংহাসনে বসেন। যেহেতু তিনি ওই সময়ে নাবালক ছিলেন, তার সাবালক হওয়ার আগ পর্যন্ত তার হয়ে রাজ্য পরিচালনা করেছেন, অর্থাৎ রাজ প্রতিনিধি ছিলেন বৈরাম খান। বৈরাম খান তিনি আমাদের ভারতবর্ষ থেকে জিজিয়া কর, জিজিয়া হচ্ছে অমুসলমানদের উপর ধার্যকৃত কর, হ্যাঁ, জিজিয়া কর, এবং তীর্থস্থান ভ্রমণের জন্য আগে কর দিতে হতো, এটা তিনি বাতিল করেন, তীর্থকর রহিত করেন। জিজিয়া কর এবং তীর্থকর রহিত করেন। তার রাজসভায় একজন কবি ছিল, কবির নাম হচ্ছে আবুল স্যার, জিজিয়া করটাকে ফজল। যে সামরিক সামরিক ইসের জন্য যে করটা দেওয়া হতো হ্যাঁ, অমুসলিম মুসলিমদের। অমুসলিমদের জন্য সামরিক একটা ধার্যকৃত কর। হুম, সামরিক ক্ষেত্রে অমুসলমানদের যে অংশগ্রহণ, তার জন্য যে করটা আরোপ করা হতো, এটাকে বলা হয় জিজিয়া কর। ওকে। সভাকবি আবুল ফজলের একটা গ্রন্থ ছিল, গ্রন্থটার নাম হচ্ছে আইন ই আকবরী। এই আইনি আকবরী গ্রন্থে প্রথম বাংলা শব্দটির উল্লেখ পাওয়া যায়, প্রথম বাংলা শব্দটির উল্লেখ পাওয়া যায় বা আছে। তার রাজসভায় একজন গায়ক ছিল, গায়কের নাম হচ্ছে তানসেন। তানসেনকে বলা হয় বুলবুলি হিন্দ। তার রাজসভায় একজন কৌতুককার ছিল, তার রাজসভার কৌতুককারের নাম হচ্ছে বীরবল। বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেও 1576 সালে বাংলায় মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আকবর একটা যুদ্ধের মাধ্যমে। যুদ্ধের নাম হচ্ছে রাজমহলের যুদ্ধ। এই যুদ্ধে তিনি বাংলা থেকে মারাঠাদেরকে বিতাড়িত করেন এবং বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আকবর 1584 সালে বাংলা সাল, তারিখ, গণনা ও নববর্ষ উদযাপন শুরু করেছিলেন। আর আকবর ছিলেন একজন অসাম্প্রদায়িক শাসক, অসাম্প্রদায়িক। আকবরের সমাধিটা পরীক্ষায় আসে। সমাধিটা হচ্ছে সেকেন্দ্রায়। সেকেন্দ্রা হচ্ছে আগ্রার একটা জায়গা। এই তো, তথ্যগুলো সুন্দর করে লিখে রাখেন। শেষ হলে জানাবেন, আরো কয়েকজন সম্পর্কে আলোচনা করে সবগুলি একসাথে একটু আগের টপিকের মতো দেখবো আর কি।
জি স্যার, শেষ। শেষ হয়েছে না? আচ্ছা, স্যার, চলে গেলাম 4 নাম্বার জন, জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর প্রথম সুবেদার নিয়োগ করেন। একটা কাজী। 5 নাম্বার, শাহজাহান। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। প্রিন্স অর্থাৎ তিনি স্থাপত্য শিল্পের রাজপুত্র। তিনি আগ্রায় তাজমহল, কোহিনূর হীরা খচিত ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন। এই ময়ূর যে সিংহাসনটা, সেটা ডাকাতি করে মানে লুট করে নিয়ে যায় নাদির শাহ, পারস্যের একজন শাসক। নাদির শাহ 1739 সালে। 6 নাম্বার দিয়ে লিখবেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব একজন ধর্মপ্রাণ মুসলিম শাসক। তিনি জিন্দা পীর নামেও সমাদৃত। 7 নাম্বার লিখবেন দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট। 1858 সালে রানী ভিক্টোরিয়া তাকে মায়ানমারের একটা নির্জন দ্বীপ, নাম হচ্ছে রেঙ্গুন, রেঙ্গুনে নির্বাসিত করেন। এবং এই ঘটনার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। অর্থাৎ মুঘল সাম্রাজ্য শুরু হয় 1526 সালে, আর পতন ঘটে 1858 সালে। ওকে, লিখেন। লেখা শেষ হলে জানান, সবগুলি একসাথে যে প্রশ্নগুলো সম্ভাব্য সেগুলো নিয়ে কথা বলবো। জি স্যার, শেষ। শেষ তো সবার না? জি স্যার। ওকে, আপনাকে জুমে করার ব্যবস্থা করতেছি। মান্নাত মিম। তবে আগামী ক্লাস থেকে আপনি জুমে ক্লাস করতে পারবেন। তো আমরা একটু আলোচনা করি মুঘল আমল। তাহলে বলেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। বাবর। কত সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1526 সালে 1526। কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। কোন মুঘল সম্রাট প্রথম কামান ব্যবহার করেন? বাবর। বাবর। কোন মুঘল সম্রাট প্রথম আত্মজীবনী লেখেন? বাবর। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবর। তুজকি বাবর, মানে বাবর নামা। আমরা বাংলায় বলতে পারি বাবর নামা। বাংলার নাম জান্নাতাবাদ কে রাখেন? সম্রাট হুমায়ুন। হুমায়ুন। বাংলার নাম কি রাখেন? জান্নাতাবাদ। জান্নাতাবাদ।
কে লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে? কোন মুঘল সম্রাট? হুমায়ুন। স্যার হুমায়ুনের মৃত্যু হয় কত সালে? 1556 সালে। 1556 সালে। আচ্ছা, এরপর শ্রেষ্ঠ মুঘল সম্রাটের নাম কি? সম্রাট আকবর। আকবর। আকবরের রাজত্বকাল 50 বছর। দেখেন, 1556 থেকে 1605। 5 আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? 13 13 বছর। বছর। তার রাজপ্রতিনিধির নাম কি? বৈরাম। বৈরাম খান। বৈরাম খান বৈরাম খান। পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করেন এবং এর মাধ্যমে কিন্তু মুঘল সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হয়। বৈরাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগান নেতা হিমুকে পরাজিত করেন এবং হিমুকে পরাজয়ের মাধ্যমেই কিন্তু এই মুঘল সাম্রাজ্য আবার নতুন করে প্রতিষ্ঠা হয় বাবরের পরে। জিজিয়া কর ও তীর্থ কর রহিত করেন কে? সম্রাট আকবর। আকবর। এগুলি আরোপ করেছিলেন কিন্তু বাবর। আরোপ করেছিলেন মানে সবার জন্য এটা দিয়েছিলেন হচ্ছে বাবর, আর এটা বাদ দিয়ে দিয়েছেন কে? আকবর। আকবর। আচ্ছা, বাবর শুরু করছে, আকবর শেষ করছে। এক্স্যাক্টলি। আকবরের রাজসভার সভাকবির নাম কি? আবুল ফজল। আবুল ফজলের গ্রন্থের নাম কি? আইনি আকবরী। আইনি আকবরী গ্রন্থে কি আছে? বাংলার প্রথম প্রথম বাংলা শব্দটির উল্লেখ আছে শব্দটি। আইনি আকবরী গ্রন্থে। আকবরের রাজসভায় গায়কের নাম কি? তানসেন। তানসেনের উপাধি কি? তানসেনের উপাধি বুলবুলি। কি? বুলবুলি হিন্দ। এটা আকবর বুলবুলি হিন্দের রাজসভায় একটা মিনিং আছে না স্যার? বুলবুলি হিন্দের তো এত উপাধি, এটা কোনো মিনিং নেই। স্যার বুলবুলি বুলবুলি মিন করছে স্যার শব্দ, মানে ভয়েস ভালো এই জন্য মিনিং হয়তো যদি নাকি। বলি, আসলে এটার মিনিং না, অ্যাকচুয়ালি মিনিং না, এটার ব্যাখ্যা বলতে পারেন। সুরেলা, অত্যন্ত শ্রুতিমধুর, জি স্যার। ঠিক আছে, কণ্ঠ, এটা বলতে পারেন, কিন্তু মিনিং আসলে তেমন নাই। কৌতুককারের নাম কি? বীরবল। বীরবল। বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন কে? আকবর না বাবর? আকবর। আকবর স্যার। কত সালে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1576 সাল। কোন যুদ্ধের মাধ্যমে? রাজমহলের যুদ্ধ। রাজমহলের যুদ্ধ। রাজমহলের যুদ্ধ। বাংলা সাল, তারিখ, গণনা এবং নববর্ষ উদযাপন শুরু করেন কে? সম্রাট আকবর। আকবর। কত সাল থেকে? 1584 সাল। কোন মুঘল সম্রাট অসাম্প্রদায়িক ছিলেন? আকবর। 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 আকবরের সমাধিটা কোথায়? সেকেন্ডার। সেকেন্ডটা কোথায়? আগ্রায়। আগ্রায়। আগ্রায় মানে দিল্লিতে। এরপরে সর্বপ্রথম সুবেদার নিয়োগ করেন কে? সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর। সুবা শব্দের অর্থ হচ্ছে প্রদেশ, অর্থাৎ ভূখণ্ডকে কয়েকটা প্রদেশে বিভক্ত করে সেখানে মুঘল সম্রাটরা যে শাসকদেরকে নিয়োগ দিতেন তাদেরকেই বলা হয় সুবেদার। আর এই নিয়মটা চালু করেন জাহাঙ্গীর। স্থাপত্য শিল্পের রাজপুত্রকে, প্রিন্স অফ বিল্ডার্স কে? সম্রাট শাহজাহান। 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 আগ্রায় তাজমহল নির্মাণ করেছেন কে? সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসনে কোন হীরা আছে? কোহিনূর। কোহিনূর হীরা। কোহিনূর হীরা, সবচেয়ে দামি হীরা, 104 ক্যারেটের হীরা। এটা লুট করে নিয়ে যান কে? নাদির শাহ। কত সালে লুট করে নিয়ে যান? 1739 সাল। 1739 সাল। বর্তমানে এটা ব্রিটিশ মিউজিয়ামে আছে। কোথায় আছে? ব্রিটিশ। ব্রিটিশ মিউজিয়ামে। কোন মুঘল সম্রাট ধর্মপ্রাণ মুসলিম শাসক ছিলেন? আওরঙ্গজেব। আওরঙ্গজেব। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? আওরঙ্গজেব। 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 শেষ মুঘল সম্রাটের নাম কি? বাহাদুর শাহ। তাকে কোথায় নির্বাসিত করা হয়? মায়ানমারের রেঙ্গুনে। মায়ানমারের নির্জন দ্বীপ রেঙ্গুনে। কে নির্বাসিত করেন? রানী ভিক্টোরিয়া। রাম কত ভিক্টোরিয়া। সালে করেন? 1858 সাল। এবং এর মাধ্যমে কি হয়? মুঘল স্যার সাম্রাজ্যের সমাপ্তি মুঘল ঘটে। সাম্রাজ্যের শেষ সমাপ্তি ঘটে। পতন হলো। কি পারবেন না এইভাবে প্রশ্ন ধরে ধরে বাসায় পড়তে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। ওকে, পরের স্যার টপিকে যাচ্ছি। স্যার রাজমহলের যুদ্ধটাকে আকবরের সাথে মারাঠিদের হয়। হ্যাঁ, মারাঠাদের, মারাঠা বাহিনী। ওকে, চলে যাচ্ছি পরের টপিক, সুবেদারি শাসন। ছোট টপিক, আগের গুলির মধ্যে এত বড় না। এক নাম্বার দিয়ে লিখবেন ইসলাম খান।
প্রথম সুবেদার। তাকে নিয়োগ দেন সম্রাট জাহাঙ্গীর। সুবেদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থানান্তর করেন 1610 সালে, এবং এই যে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ইসলাম খান সর্বপ্রথম বাংলা ভূখণ্ড থেকে বিদ্রোহী জমিদার গোষ্ঠী, তাদেরকে বলা হতো 12 ভূঁইয়া, এই 12 ভূঁইয়াদের দমন করেন। এই যে 12 ভূঁইয়াদের নেতা কিন্তু ছিল ঈসা খাঁ। ঈসা খাঁয়ের রাজধানী ছিল সোনারগাঁয়ে। তিনি নৌকা বাইচ নামক একটা খুব ইন্টারেস্টিং খেলার প্রচলন করেন আমাদের এই ভূখণ্ডে। তিনি পুরান ঢাকায় ধোলাই খাল খনন করেছিলেন। লিখে রাখেন এতটুক। শেষ করছেন? জি স্যার। ওকে, আরো দুই একজন সম্বন্ধে পড়বো, এরপর একসাথে আলোচনা করব। 2 নাম্বার, মীর জুমলা। মীর জুমলা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা গেট নির্মাণ করেন। তিনি আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন। আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন। 3 নাম্বার দিয়ে লিখবেন শাহ সুজা। শাহ সুজা চকবাজারে বিখ্যাত বড় কাটরা নির্মাণ করেন। শাহ সুজা ইংরেজদের শুল্কমুক্ত বাণিজ্য অনুমতি প্রদান করেন। 4 নাম্বার দিয়ে লিখবেন শায়েস্তা খান। শায়েস্তা খান তিনি চকবাজারে ছোট কাটরা নির্মাণ করেন, এবং তিনি পুরান ঢাকার লালবাগে লালবাগ কেল্লা নির্মাণ করেন। এই যে লালবাগ কেল্লায় পরী বিবির মাজার আছে। আর এই যে পরী বিবির আসল নামটা হলো ইরান দুখত। পরী বিবির আসল নামটা হলো ইরান দুখত।
শেষ স্যার। শেষ না? তা আমি পুরো টপিকটা একসাথে আলোচনা করব। সুবেদারি আমল। মুঘল সম্রাটরা প্রশাসনিক পুনর্বিন্যাসের জন্য, প্রশাসনিক সুবিধার জন্য পুরা ভূখণ্ডকে কয়েকটা প্রদেশে ভাগ করে দিয়েছিলেন এবং প্রদেশের শাসনকর্তা হিসাবে যাদেরকে নিয়োগ দিতেন তাদেরকেই বলা হয় কি? সুবেদার। সুবেদার। প্রথম সুবেদার কে বলেন তো? ইসলাম ইসলাম খান। খান। তাকে নিয়োগ দেন কে বলেন তো? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। কে রাজধানী ঢাকায় স্থানান্তর করেন? ইসলাম ইসলাম খান। খান। ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয় কত সালে? 1610 সালে। 1610 সালে। 1610 সালে। ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? ইসলাম খান। ইসলাম খান। ইসলাম খান। তাহলে বলতে পারি না ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। 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 সর্বপ্রথম কোন সুবেদার 12 ভূঁইয়াদের দমন করেন? ইসলাম খান। ইসলাম খান। কোন সুবেদার নৌকা বাইচ খেলার প্রচলন করেন? ইসলাম খান। পুরান ঢাকায় বিখ্যাত ধোলাই খাল খনন করেন কে? সুবেদার ইসলাম খান। ইসলাম খান। সুবেদার ইসলাম ইসলাম খান। খান। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা গেট নির্মাণ করেন কে? মীর জুমলা। মীর জুমলা। সুবেদার মীর সুবেদার মীর জুমলা। আসাম যুদ্ধে কামান ব্যবহার করেন কে? জুমলা। মীর জুমলা। মীর জুমলা নিচের কোন যুদ্ধে কামান ব্যবহার করেন? আসাম যুদ্ধে। আসাম আসাম যুদ্ধে। যুদ্ধে। বড় কাটরা নির্মাণ করেন কে? শাহ সুজা। ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য অনুমতি প্রদান করেন কে? শাহ সুজা। শাহ সুজা। চকবাজারে ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। শায়েস্তা খান। লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? শায়েস্তা শায়েস্তা খান। খান। লালবাগ কেল্লায় কার মাজার আছে? পরিবীর মাজার। পরী বিবির আসল নাম কি? ইরান দুঃখ। ইরাম দুখত। এই তো। পরের টপিকে যাব। নবাবী শাসন। নবাব। কার ওইখান থেকে মানে হচ্ছে খুব সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখেন। হ্যাঁ, জয় জয় ভাই। আচ্ছা ওকে। 1 নম্বরে আমরা দেখব হচ্ছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব। 2 নম্বরে দেখব আলীবর্দী খান। আলীবর্দী খান বাংলা হতে মারাঠাদের বিতাড়িত করেন। 3 নম্বরে দেখব সিরাজ উদ দৌলা। সিরাজ উদ দৌলার আসল নামটা হলো মির্জা মুহাম্মদ, আর সিরাজউদ্দৌলার হত্যাকারীর নামটা হলো মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব। 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধে তিনি ব্রিটিশদের নিকট পরাজিত হন এবং এর মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য কি হয়? অস্তিমিত হয়ে যায়। লিখে রাখেন, সিরাজউদ্দৌলা কিন্তু আলীবর্দী খানের নাতি ছিল। তিনি 23 বছর বয়সে সিংহাসনে বসেন। তিনি সিংহাসনে বসেন 1756 সালে।
স্যার শেষ। শেষ না? টপিকটা এখানে শেষ আর কি। এখানে খুবই ছোট টপিক, তবে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন আসে। স্যার যেমন জি স্যার। 41 BCS এ প্রশ্ন আসছে, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান একটা কাজ করছে কি জানেন? রাজধানী ওই যে ঢাকায় ছিল না আমাদের, জি স্যার। রাজধানী ঢাকা থেকে সে রাজধানী মুর্শিদাবাদে ট্রান্সফার করছে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন যদি নাও আসতে পারে, কারণ খুবই ডিপ একটা ইনফরমেশন। সেটা হচ্ছে, কে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? মুর্শিদ কুলি মুর্শিদ খান। কুলি খান এখন নামের প্রশ্ন সাথে এইভাবেও মিল না আছে। আসতে পারে, প্রশ্ন এইভাবে আসতে পারে, কে রাজধানী ঢাকা থেকে স্থানান্তর করেন? মুর্শিদ কুলি খান। ঠিক আছে, কারণ মুর্শিদাবাদ শুনলেই আপনার মনে মুর্শিদ কুলি খান নামটা চলে আসতে পারে, সেই জন্য ওরা কোনো শব্দ জায়গার নাম দিবে না, বলবে ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করেন কে? মুর্শিদ কুলি খান। হ্যাঁ। বাংলা থেকে মারাঠাদের বিতাড়িত করেন কে? আলিবর্দি বাংলা থেকে আলীবর্দী খান কাদের বিতাড়িত করেন? মারাঠাদের। মারাঠা সিরাজউদ্দৌলার আসল নাম কি? মির্জা মির্জা মোহাম্মদ মোহাম্মদ। মির্জা তার মোহাম্মদ হত্যাকারীর নাম কি? মোহাম্মদ বেগ। মোহাম্মদী বেগ বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা। কত বছর বয়সে বাংলার নবাব হন? 23 বছর 23 বয়সে। বছর। কত সালে নবাব হন? 1756 পলাশীর যুদ্ধ কত সালে হয়? 1757। পলাশী এই জায়গাটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে, নদিয়ার কৃষ্ণনগরে ভাগীরথী নদীর তীরে পলাশীর ময়দানটা অবস্থিত। নদিয়ার কৃষ্ণনগরে ভাগীরথী নদীর তীরে পলাশীর ময়দান অবস্থিত। নদিয়ার, এক বছর উনি শাসন কার্য চালাতে পারে নাই। না পারে নাই, কারণ তার পারিবারিক কিছু ঝামেলা ছিল আর ব্রিটিশদের কিছু ষড়যন্ত্র ছিল। ভাগীরথী নদীতে ঠিক আছে, তো নদিয়ার নদিয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগরে ভাগীরথী নদীর তীরে পলাশীর ময়দানটি অবস্থিত। সেটা বার ছিল কি বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার, দিনটা ছিল বৃহস্পতিবার। ঠিক আছে, আর জায়গাটা আমবাগান, আম্রকানন বলা হয়। ঠিক আছে, স্যার নদী আর ভাগীরথী নদিয়া একটা ভারতের একটা জায়গার নাম। ঠিক আছে, নদিয়ার কৃষ্ণনগর, নদিয়া জেলার কৃষ্ণনগর উপজেলা, মানে আমরা নর্মাল সেন্সে বলি আর কি। স্যার ভাগীরথী নদীর তীরে, নদীটার নাম হচ্ছে ভাগীরথী, আর জায়গাটার নাম হচ্ছে নদিয়া, আরো স্পেসিফিক্যালি নদিয়ার কৃষ্ণনগর। ক্লিয়ার স্যার। ওকে, চলে যাচ্ছি এর পরের টপিক, ব্রিটিশ শাসন বা ইংরেজ শাসন। খুবই বড় একটা টপিক। হ্যাঁ, এক নাম্বার দিয়ে লিখবেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ 1765 সালে দ্বৈত শাসন প্রবর্তন করেন। এই দ্বৈত শাসন ব্যবস্থার কারণে বা ফলশ্রুতিতে ইংরেজি 1770, বাংলা 1176 সালে একটা দুর্ভিক্ষ হয়, যাকে বলা হয় 76-এর মন্বন্তর। দুই নাম্বার দিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস 1772 সালে দ্বৈত শাসন বাতিল করে এবং 1774 সালে উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। 3 নাম্বার দিয়ে লিখতে পারেন কর্নওয়ালিস।
কর্নওয়ালিস 1786 সালে সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ করেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ও সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। লিখে রাখেন, আরো বেশ কয়েকজন সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ, স্যার ওই যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ও সূর্যাস্ত আইন, ওই যে সূর্য ডুবার আগে সুদ সমেত ধারের টাকা শোধ করার আইনটা। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা পরের অংশে যাচ্ছি। 4 নাম্বার লিখবেন বেন্টিঙ্ক, উইলিয়াম বেন্টিঙ্ক। উইলিয়াম বেন্টিঙ্ক 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ ঘটান। তাকে এক্ষেত্রে সহায়তা করেছেন রাজা রামমোহন রায়। 5 নাম্বার দিয়ে লিখবেন ডালহৌসি। ডালহৌসি উপমহাদেশে প্রথম রেল লাইন স্থাপন করেন এবং 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করেন। এক্ষেত্রে তাকে সহায়তা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 6 নাম্বার লিখবেন ক্যানিং। ক্যানিং 1861 সালে উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা ও কাগজি মুদ্রার প্রচলন করেন। 7 নাম্বারে মেও মেও 1872 সালে উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালনা করেন। 8 নাম্বার লিখবেন লিটন। লিটন একজন সাহিত্যিক ছিলেন। তিনি 1878 সালে প্রথম অস্ত্র আইন পাশ করেন। 9 নাম্বার লিখবেন রিপন। রিপন 1883 সালে ইলবার্ট আইন পাশ করেন। লিখে জানাবেন। হ্যাঁ,
স্যার 8 নম্বরটা কি লিটন? হ্যাঁ, লিটন। স্যার জি। স্যার ইলবার্ট আইনটা কি? ইলবার্ট আইনটা হচ্ছে বিচার বিভাগীয় আইন। এই আইনটা কেমন? আগে ভারতীয় বিচারকরা না ব্রিটিশ অপরাধীদেরকে সাজা বা দণ্ড দিতে পারতো না। ইলবার্ট আইনটা যখন পাশ করা হয় তখন এর মধ্যে বলা হয় এখন থেকে ভারতীয় বিচারকরা ব্রিটিশ আসামিদেরকে সাজা দিতে পারবে। অর্থাৎ ভারতীয় বিচারক কর্তৃক ব্রিটিশ আসামিদেরকে সাজা প্রদান করার জন্য যে আইনটা পাশ করা হয় তার নামই হচ্ছে ইলবার্ট আইন। ওকে। স্যার লিটন সাহিত্যিক 1878 সালে প্রথম কি আইন পাশ করেন স্যার ওটা? অস্ত্র অস্ত্র মানে অস্ত্র ওই যে আইন। উইপন মেশিন উইপন অস্ত্র আইন পাশ করেন। হয়েছে স্যার। ওকে, আরেকটু বাকি আছে, ওখানে চলে যাচ্ছি। 10 নম্বর লিখবেন কার্জন। কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন। হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন। 12 নম্বর মাউন্ট বেটেন সর্বশেষ ব্রিটিশ শাসক। এই মাউন্ট বেটেনের আমলে ইংরেজি 1943, বাংলা 1350 সালে একটা দুর্ভিক্ষ হয়। এটাকে 50-এর মনন্তর বলা হয়। আর 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার সময় ব্রিটিশ শাসক ছিলেন মাউন্ট বেটেন। এই তো লিখে নেন তথ্যগুলি, এরপর একসাথে সবগুলি নিয়ে কথা বলি। শেষ স্যার। শেষ না? আচ্ছা, প্রথম ব্রিটিশ শাসককে বাংলায় লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড ক্লাইভ। কত সালে? 1765 সালে। এই দ্বৈত শাসনের ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? 76 মনন্তর। 76-এর মনন্তর ইংরেজি কত সালে হয়? 1770। আর বাংলা কত সালে হয়? 1170। আচ্ছা, এই দ্বৈত শাসন বাতিল করেন কে? ওয়ারেন হেস্টিং। কত সালে? 1772 সালে। উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? ওয়ারেন হেস্টিং। কত সালে? 1774 সালে। সালে। উপমহাদেশে প্রথম সিভিল সার্ভিস অ্যাক্ট পাশ করেন কে? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1786 সালে।
এই ভূমি শেষ। বন্দোবস্ত এটাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে, মানে চিরস্থায়ীভাবে ভূমির মালিক জমিদার। এই চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস কত সালে? 1793 সালে। 93 সালে। সতীদাহ প্রথা বিলোপ আইন পাশ করেন কে? লর্ড বেন্টিং কত সালে? 1829 1800 সালে। এই কাজে তাকে সহায়তা করেন কে? রাজা রাজা রামমোহন রায় রাম উপমহাদেশে প্রথম রেল লাইন চালু করেন কে? ডালহৌসি কত সালে রেল লাইন চালু হয় উপমহাদেশে প্রথম? 1853 বিধবা বিবাহ আইন পাশ করেন কে? জর্জ ডালহৌসি কত সালে পাশ করেন তিনি আইনটা? 1856 সালে। এই ক্ষেত্রে তাকে সহায়তা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পুলিশ ব্যবস্থা এবং কাগজি মুদ্রা আইন পাশ করেন কে, মানে প্রচলন করেন কে? কানিং ক্যান্টি লর্ড ক্যানিং। কত সালে? 1861 সালে। 1861 সালে। উপমহাদেশে প্রথম আদমশুমারি পরিচালনা করেন কে? মেও মেও লর্ড মেও। কত সালে করেন? 1872 সালে 1872 সালে। কোন ব্রিটিশ শাসক একজন সাহিত্যিকও ছিলেন? লিটন লিটন। উপমহাদেশে প্রথম অস্ত্র আইন পাশ করেন কে? লিটন লিটন। ইলবার্ট আইন পাশ করেন কে? রিপন রিপন কত সালে ইলবার্ট আইন পাশ হয়? 1883 সালে। বঙ্গভঙ্গ করেন কে? লর্ড কার্জন বঙ্গভঙ্গ সম্পর্কে লেকচার 3-এ আপনারা একটু ডিটেলসে জানবেন। কত সালে বঙ্গভঙ্গ হয়? 1905 সালে। 1905 সালে। বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1911 সালে। সর্বশেষ ব্রিটিশ প্রতিনিধিকে লর্ড ভারতে? মাউন্টব্যাটেন মাউন্টব্যাটেন। কার সময়ে 50-এর মন্বন্তর হয়? লর্ড মাউন্টব্যাটেনের 50-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়? 1943। ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় কার সময়ে? লর্ড মাউন্টব্যাটেনের কত সালে? 1947 সালে। পারবেন তো না? শেষ টপিক। স্যার 11 নম্বরে ওর নামটা স্যার ক্লিয়ার নাম ওই হার্ডিঞ্জ। হার্ডিঞ্জ। স্যার হার্ডিঞ্জ ব্রিজ কি এনার নামে? হ্যাঁ, 1915 সালে পাবনা থেকে কুষ্টিয়া পর্যন্ত যে হার্ডিঞ্জ ব্রিজটা উদ্বোধন করা হলো পদ্মা নদীর উপরে, এটা লর্ড হার্ডিঞ্জ এটা ফিতা কাটছে, মানে উদ্বোধন করে দিছে। সেই জন্য এই ব্রিজের নাম হয়েছে হার্ডিঞ্জ ব্রিজ। যেমন ওই যে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লর্ড কার্জন এটা উদ্বোধন করছে, সেই জন্য কার্জন হল। বুঝতে পারছেন? শেষ টপিকের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। এটা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সামরিক আন্দোলন। এটা শুরু হয় 29 মার্চ 1857 সালে ব্যারাকপুর নামক ক্যান্টনমেন্ট বা সেনানিবাস থেকে। ব্যারাকপুরে। আর এই বিদ্রোহের নেতা মঙ্গল পান্ডে এবং রজব আলী। কারণ এনফিল্ড নামক বন্দুক প্রচলন করে ব্রিটিশরা। এই বন্দুকে যে কার্তুজটা, মানে যে গুলিটা ছিল, গুলির যে খোসা বা কার্তুজটা, সেটা দাঁত দিয়ে কেটে তারপরে বন্দুকে ব্যবহার করতে হতো। তো মঙ্গল পান্ডে এবং রজব আলী সাধারণ সিপাহীদের মধ্যে একটা গুজব রটায় যে এই কার্তুজে গরু এবং শূকরের চর্বি মিশানো আছে, যার ফলে হিন্দু এবং মুসলিম সিপাহীদের
ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এবং তারা মঙ্গল পাণ্ডে ও রজব আলীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ নামক একটা বিদ্রোহে জড়িয়ে যায় বা ঝাঁপিয়ে পড়ে। এই বিদ্রোহের সর্বাধিনায়ক করা হয় দ্বিতীয় বাহাদুর শাহকে। এই বিদ্রোহের সময় ব্রিটিশ শাসক ছিলেন লর্ড ক্যানিং। ব্রিটিশ সেনাপতি ছিলেন মেজর হাডসন। সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থানটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এই দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করেন রানী ভিক্টোরিয়া। স্যার বাহাদুর শাহ পার্কের আগের নাম কি ছিল? ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্ক। এই ভিক্টোরিয়া পার্কের আগে নাম ছিল আন্টাঘর ময়দান। শেষ করে জানান। জি স্যার, শেষ। শেষ। তো ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সামরিক বিদ্রোহের নাম কি? সিপাহী বিদ্রোহ। সিপাহী শুরু হয় কবে? 1857 সালে। 29 মার্চ। সালে। কোথা থেকে শুরু হয়? কোথা থেকে? ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে। নেতা কে কে? নেতা মঙ্গল মঙ্গল পাণ্ডে পাণ্ডে আর রজব আলী। রজব আলী। কোন বন্দুকের প্রচলনের ফলে এটা শুরু হয়? এনফিল্ড। এনফিল্ড। সর্বাধিনায়ক কাকে বানানো হয়? দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ তাকে স্যার। রেঙ্গুনে নির্বাসিত করেন কে? রানী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ শাসক কে ছিলেন? লর্ড লর্ড ক্যানিং। ক্যানিং। সেনাপতি কে ছিলেন? মেজর সিপাহী হাডসন। বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থানটার নাম কি? বাহাদুর শাহ বাহাদুর পার্ক। শাহ। বাহাদুর শাহ পার্ক। এখন বলেন আজকের ক্লাসে যা যা পড়ছেন পারবেন কিনা? ইনশাআল্লাহ স্যার। সুতরাং কালকে দেখা হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা এখানেই শেষ। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ভালো থাকেন। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।